আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এইচএসসি ফিজিক্সের প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, হ্যাঁ এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি এরপরে ধারাবাহিক আমি চিন্তা করেছি যে তোমাদের এই অধ্যায় থেকে আমি ক্রিয়েটিভ যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এছাড়াও যে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন এইগুলো নিয়ে আমি ক্লাস নেব। তো সেই যেহেতু আমাকে সেই সূত্র ধরে কি করতে হচ্ছে যে প্রয়োজনীয় সূত্রগুলো আগে দিতে হচ্ছে, কারণ আমি যখন তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করাবো তোমরা যে গ ঘ অর্থাৎ প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক যখন দেখবে তখন যে সূত্রের প্রয়োজন হবে, তা আমি চাচ্ছি যে এগুলো তোমাদের আগে একটু শিখে নেই, এই থিওরিগুলো যদি একটু শিখে নেই তোমাদের এবং রাশিগুলোর সাথে পরিচয় করিয়ে দেই তবেই তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে সহজ মনে হবে। তো তোমাদের জন্য এই 10ম অধ্যায়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো তোমাদের যে শর্ট সিলেবাসটা তৈরি করা এটা কিন্তু যারা তোমরা এই বছরে পরীক্ষা দিবে, তোমরা যারা 21 সালের পরীক্ষার্থী তাদেরও কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে এই 10ম অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যারা তোমরা 2022 সালে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই শর্ট সিলেবাসের 10ম অধ্যায়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তোমরা এখন বোঝো যে আসলে এই অধ্যায়টা কতটা গুরুত্ব বহন করে। তো তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে অধ্যায়টি। তো আমি তোমাদের ঠিক এই প্রিপারেশনটিকে আরও মানে অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য আমি চাচ্ছি যে এখানকার যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো এগুলোর উত্তর আমি ধারাবাহিকভাবে দিতে থাকি। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। দেখো প্রথম তোমরা এখান থেকে দেখো যে প্রথম যে আমি থিওরিটি লিখেছি বয়েলের সূত্র, বিজ্ঞানী রবার্ট বয়েল, তোমরা জেনে থাকবা যে এখানে বয়েলের সূত্র পাওয়া, রবার্ট বয়েল একটা সূত্র প্রদান করেছেন। সেটি ছিল কি যে আসলে আমি তত্ত্বীয় বিষয়টি এখন বলতে চাচ্ছি না, জাস্ট শুধু থিওরিক্যাল একটু আমি একটু মানে যে ম্যাথমেটিক্যাল যে টার্ম গাণিতিকভাবে আসলে যেটা আসছে আমি এটা একটু দেখাচ্ছি। দেখো বয়েলের সূত্র P1 V1 = P2 V2, এইটা যেখানে P1 V1 এগুলো আসলে কি আমি তোমাদের একটু যদি বলি, P1টা হলো তোমরা দেখবে এরকম প্রশ্ন যখন থাকবে যে কোনো অঙ্কে যখনই তুমি লেখা দেখবা যে স্থির তাপমাত্রা, এই যে তাপমাত্রা স্থির এই কথাটি থাকলেই তখন তুমি মনে করবা যে হ্যাঁ তাপমাত্রা স্থির, হ্যাঁ এটা তো অবশ্যই কি বয়েলের যে তোমরা সূত্রটি পড়েছো কি পড়ছো, বয়েলের সূত্রটি তোমরা দেখছো V is proportional 1/P, ঠিক এইটা কিন্তু ছিল বয়েলের সূত্র। কিন্তু কন্ডিশন কি ছিল জানো? কন্ডিশন হলো নির্দিষ্ট ভরের হতে হবে, টেম্পারেচার স্থির থাকতে হবে। তাহলে কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কি হবে চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তনাপাতিক। পি আর ভি এর মধ্যে রিলেশন আছে, তাহলে পি আর ভি এর মধ্যে কিন্তু ঠিক আমরা যদি আরেকটু কাজ করতে থাকি দেখবো এরকম একটা রিলেশন আসে। তো তোমরা যখন দেখবা তাপমাত্রা স্থির নির্দিষ্ট ভর সেক্ষেত্রে তোমরা মনে করবা যে এটা আমাদের তাহলে কি বয়েলের সূত্র অনুযায়ী এটা কাজ করতে হবে। তো ঠিক বয়েলের সূত্রটা আমরা যদি একটু এটাকে কমেন্টার করি ব্যাখ্যা করতে করতে যাই তখন লাস্টে কিন্তু এরকম আমরা একটা রূপ পাবো P1 V1 = P2 V2। আচ্ছা নেক্সট দেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র হলো যে তোমরা দেখতে পাচ্ছ V1/T1 = V2/T2। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে কিন্তু দেখো এই তাপগতীয় রাশিগুলোর মধ্যে এখানে অ্যাবসেন্ট কি আছে, দেখো এখানে অ্যাবসেন্ট কিন্তু আছে পি চাপ, তার মানে কি প্রেসার কনস্ট্যান্ট। তো চার্লসের সূত্র একটু যদি মনে করিয়ে দেই যে V is proportional T, এটা কিন্তু ছিল চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র যদি V is proportional T হয় এখানে কনস্ট্যান্ট কোন রাশি? কনস্ট্যান্ট কিন্তু প্রেসার অর্থাৎ চাপ কনস্ট্যান্ট। তো এটা তোমরা জেনে থাকবা যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি চাপ স্থির থাকে তবে টেম্পারেচার কি আয়তনের সমানুপাতিক সম্পর্ক। এখন তোমরা এখান থেকে জাস্ট আমরা যদি আর একটু এখান থেকে একটু কমেন্টারি করতে করতে যাই অ্যাট লাস্ট আমরা এরকম একটা রূপ পাবো V1/T1 = V2/T2। ওকে, এবার দেখো চাপের সূত্র।
তাহলে কি চাপের সূত্র এখানে রিলেশন কিন্তু পি আর টি এর মধ্যে, অর্থাৎ প্রেসার আর হলো টেম্পারেচার, এই দুটার মধ্যে রিলেশন। তাহলে এখানে কনস্ট্যান্ট কি, এখানে কনস্ট্যান্ট হলো ভি, অর্থাৎ আমরা এরকম একটা রিলেশন খুঁজে পাবো পি ইজ প্রপোর্শনাল টি। তাহলে যদি কন্ডিশন হলো যদি আয়তন স্থির থাকে, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি স্থির থাকে তাহলে এই প্রেসার দেখো এই টেম্পারেচারের কি হবে, যে সমানুপাতিক সম্পর্ক হবে। এই ক্ষেত্রে আমরা রিলেশনটা এরকম খুঁজে পাবো, দেখো P1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ডিভাইডেড T2। নেক্সট দেখো যে আদর্শ গ্যাসের সূত্র পিভি সমান এনআরটি। তো তোমরা আদর্শ গ্যাস সমীকরণ তোমরা দেখছো, আমরা যখন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এইগুলোকে সমন্বয় করব তখন কিন্তু আমরা এরকম ইকুয়েশন খুঁজে পাবো পিভি ইকুয়াল এনআরটি। আচ্ছা, যেখানে পিটা হলো প্রেসার, ভি হলো ভলিউম বা আয়তন, এন হলো আসলে এখানে দেখো মোল সংখ্যা, এন মোল গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা প্রযোজ্য, তবে 1 মোলের জন্য হলে এন এর মানটা 1 হবে, তখন ইকুয়েশনটা হবে পিভি ইকুয়াল আরটি। যেখানে আরটা কি, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট, এবং এটার কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে। তোমরা অলরেডি হয়তো জানো যে এটার একটা ফিক্সড ভ্যালু আছে এসআই পদ্ধতি বা এমকেস পদ্ধতিতে, আর ইকুয়াল 8.31। এরপরে টি 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 এটা হলো টেম্পারেচার অবশ্যই। এবার দেখো বয়েল চার্লস, এই দুই বয়েলস এবং চার্লস এই দুই বিজ্ঞানীর যে কম্বাইন্ড যে থিওরিটা আছে সমন্বয় সূত্র, এটা কি, এটা হলো P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড T2। নেক্সট দেখো গড়মুক্ত পথ, তাহলে গড়মুক্ত পথ এখান থেকে গড়মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করে, গ্রিক লেটার ল্যামডা, এই ল্যামডাটাই কিন্তু গড়মুক্ত পথ বা গড় নির্বাত পথ। আচ্ছা, এই ল্যামডা ইকুয়াল 1 ডিভাইডেড √2 পাই সিগমা স্কোয়ার এন, যেখানে সিগমা হলো অণুর ব্যাস, আর দেখো এই যে পাইটা কনস্ট্যান্ট এখানে, এরপরে এন তো মোল সংখ্যা তোমরা জানো। ঠিক গড়মুক্ত পথের কথা বললাম, আমরা এই থিওরিটা দ্বারা ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করতে পারবো। আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বরে আসছে একক আয়তনে গ্যাসের চাপ। আচ্ছা, একক আয়তনে গ্যাসের চাপ নির্ণয়ের সূত্র কি, P ইকুয়াল 1/3 mn² বার। তো তোমরা এরকম একটা সমীকরণ দেখে থাকবা যে এই গ্যাস কি পরিমাণ চাপ দিচ্ছে, এটা একক আয়তনের জন্য, আর আয়তন যদি ভি এখানে ভি হতো আমরা এরকম ইকুয়েশন পেতাম যে আয়তনটাকে যদি আমরা ভি ধরে নিতাম, ভলিউমটাকে পিভি ইকুয়াল 1/3 mn² বার। এখন দেখো যে 8 নম্বর যেটা গ্যাসের অনুসরণের মোট শক্তি, মোট আসলে যখনই আমরা এই রিলেশনটা পেয়ে যাই, আমরা যখন আসলে গ্যাস কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করে, কি পরিমাণ প্রেশার তৈরি করে, কি পরিমাণ চাপ দিচ্ছে, সেটা যখন আমরা রাশিমালা খুঁজে পাচ্ছি, এই রাশিমালা খুঁজে পেলেই কিন্তু আমরা এখান থেকে নেক্সট আরও একটি রাশি পাবো, গ্যাসের অনুসরণ মোট শক্তি বা গতি শক্তি কত, সেটা আমরা পাই ইকুয়াল 3/2 nRT, এন মোল গ্যাসের জন্য। এটা এই 8 নম্বর সূত্রটি একটু ভালোভাবে মনে রাখবা, যে সৃজনশীল করতে এটা কিন্তু বারবার লাগবে। এই 8 নম্বরটি ই ইকুয়াল মানে গতিশক্তি 3/2 nRT, এটা হলো এন মোল গ্যাসের জন্য, আর যদি 1 মোল গ্যাসের জন্য হয় এন এর মানটা 1 বসবে। আচ্ছা, এরপরে 8-এর পরে আমি এখান থেকে দেখো যদি 9 নম্বরটা দেখায় গড় বর্গবেগের বর্গমূল, এটা কি সি ইকুয়াল গড় বর্গবেগের বর্গমূল, এটা সি ইকুয়াল √3p ডিভাইডেড রো, যেখানে পিটা হলো প্রেসার আর রোটা হলো ডেনসিটি বা ঘনত্ব, আর সি হলো গড় বর্গবেগের বর্গমূল। আচ্ছা, 10 নম্বরটা দেখো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। আচ্ছা, এখানে মূল গড় বর্গবেগ এটা হলো দেখো সি ইকুয়াল √3RT ডিভাইডেড এম, √3RT ডিভাইডেড এম। এরপরে দেখো এখান থেকে তোমরা পাচ্ছ যে আপেক্ষিক আর্দ্রতা, এই লাস্টের দুইটা থিওরি এটা অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, আমি তোমাদের বিষয়টি একটু ক্লিয়ার করি। দেখো আপেক্ষিক আর্দ্রতা আর রিলেটিভ হিউমিডিটি, এটা হলো স্মল এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইন্টু 100%, যেখানে স্মল এফটা কি, এটা হলো স্মল এফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,
এই বিষয়টা আমি তোমাদের যখন ঠিক সৃজনশীল করাবো তখন দেখবা তোমরা বুঝতে পারবে, আরও ভালো বুঝতে পারবা যে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি সেটা হলো স্মল এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ। স্মল এফ হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফ হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তো তুমি যদি এই দুইটা চাপ জানো তবেই তুমি আর্দ্রতা বের করতে পারবা। একটা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা কত আর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা কত, এই দুইটার যে রেশিও সেখান থেকে তুমি আপেক্ষিক আর্দ্রতা খুঁজে পাবে। তো ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক, এটা যদি আসি শিশিরাঙ্ককে আমরা থিটা দ্বারা ডেনোট করবো। তো থিটা ইকুয়াল থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, যেখানে থিটা হলো শিশিরাঙ্ক আর থিটা ওয়ান কি। তোমরা এই অধ্যায়ে দেখবা যে একটা যন্ত্র আছে যেটা হলো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার, এবং এখানে যে হাইগ্রোমিটারটি আলোচনা করা হয়েছে সেটা হলো শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ বা শুষ্ক বাল্বের ক্ষেত্রে আমরা যে মানটা দেখব, পাঠটা দেখব, সেটা হলো থিটা ওয়ান। আর যদি দেখো থিটা ওয়ান হলো শুষ্ক বাল্বের পাঠ বা তাপমাত্রা, আর থিটা টু হলো সিক্ত বা আর্দ্র বাল্বের যে তাপমাত্রা সেটা দেখব। আর যেটাকে বলা হবে গ্লেসিয়ারের উৎপাদক, এটা গ্লেসিয়ার বা গ্লেসিয়ারের উৎপাদক বলা হয়। এর ভ্যালু আছে আসলে বিভিন্ন টেম্পারেচারের জন্য, ভ্যালুগুলো বিভিন্ন, তোমরা দেখবা তোমাদের বইতে এরকম ছক করে দেয়া আছে যে এক একটা টেম্পারেচারের জন্য জির মানটা এক এক রকম। আর থিটাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। ঠিক এই শেষের দুইটা সূত্র অনেক গুরুত্বপূর্ণ, এই দুইটা সূত্র দিয়ে অনেক তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আছে। এইগুলো জানা থাকলে আসলে এই অধ্যায়ের মধ্যে এই সূত্রগুলো যদি তুমি একটু ভালোভাবে রপ্ত করতে পারো তা আশা করি তোমরা এখানকার সৃজনশীলগুলোর উত্তর দিতে পারবে। তা আমি ঠিক তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি, এগুলোর সলিউশন দেওয়ার জন্য আসছি, সে অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।